আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে 3 থেকে 4 বার দেখো, তাহলে এই অধ্যায়ে যা যা সম্পর্কে আলোচনা করা হয়েছে আমার মনে হয় যে সবকিছু তোমরা বুঝতে পারবে। আর যা যা বিষয় মুখস্থ করার আমি তোমাদেরকে বলে দিব, তোমরা দাগিয়ে তারপর মুখস্থ করে নিবে। আর এই যে অনুশীলনের যে প্রশ্নগুলা উত্তর আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো প্রথমে এই যে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো দেখে নেওয়া যাক। কখনো কখনো উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবে বা তাদের নিজ রূপে চেনা যাবে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখানে তোমাদের চিত্র দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এইবার তোমরা 23 পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ পার্ট 1, প্রধান মূলের রূপান্তর। মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। তো তোমরা এটা দাগিয়ে নিবে, তারপর মুখস্থ করে নিবে। মূলের প্রধান কাজ কি? মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। কিন্তু মূল কথা কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মূলা, গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এগুলো মূল না কাণ্ড? একটু লক্ষ্য করো, এদের গায়ে কি কোনো গিঁট বা পর্ব আছে? পাতা আছে? মুকুল আছে? না, নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবশিষ্ট ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল 4 প্রকার, যথা এখানে প্রশ্ন আসতে পারে রূপান্তরিত মূল কত প্রকার। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল কত প্রকার? 4 প্রকার। কি কি? 1, মূলাকৃতি মূল, গাজরাকৃতি মূল, তারপর শালগমাকৃতি মূল, কন্দাকৃতি মূল। তো 4 প্রকার, এটা তোমরা মুখস্থ করে নেবে। তারপর এখানে যে চিত্র 3.1 এখানে যে দেখতেই পাচ্ছ, এখানে কি কি দেওয়া হয়েছে? বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল দেওয়া হয়েছে। মূলাকৃতির মূল ক নাম্বার এখানে যে, তারপর গাজরাকৃতি মূল এটা হচ্ছে ক নাম্বার, তারপর শালগমাকৃতি মূল এইটা, তারপর এখানে যে কন্দাকৃতির মূল এইটা। তো এইবার আমরা এখানে প্রথমে দেখে নেই যে মূলাকৃতির মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু 2 প্রান্ত ক্রমশ সরু, যেমন মূলা। মূলাকৃতি এভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি মূলাকৃতির উদাহরণ অথবা মূলাকৃতি, তাহলে এখানে তোমরা মূলা দিয়ে দিবে। গাজরাকৃতির মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়ে যায়, যেমন গাজর। শালগমাকৃতি মূল, এক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ করে সরু হয়ে যায়, যেমন শালগম। কন্দাকৃতি মূল, খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যথা সন্ধ্যা মালতী। তারপর পার্ট এখানে যে দেখতেই পাচ্ছ 2 থেকে 3, রূপান্তরিত অবস্থানিক মূল। অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। আস্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে। আস্থানিক মূল সাধারণত কয় ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়? 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়। কি কি? যথা খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শারীরভিত্তিক কার্য সম্পাদন। তারপর এখানে যে তোমরা দেখতে পেয়ে যাবে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলী ও ডায়ালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলু কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা
এই মূলের পরিবর্তিত কাজ কন্দাল মূল চিত্র 3.2 এখানে যে চিত্র 3.2 দেখতে পাচ্ছ কন্দাল মূলের চিত্র দেওয়া হয়েছে এখানে যে কন্দাল কাণ্ড পর্ব তো এবার এখানে তোমাদের বলা হয়েছে যে অআস্তনিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয় যথা মিষ্টি আলু এখানে মিষ্টি আলুর উদাহরণ দেওয়া হয়েছে যে ডালিয়ার গচ্ছিত কন্দমূল এইভাবে এখানে ছবি তোমরা পুরোপুরি দেখে বুঝতে পারো এখানে যে ইহা কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে কারণ এ গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে এজন্য এই মূলকে গচ্ছিত কন্দমূল বলা হয় খাদ্য সঞ্চয় এর প্রধান কাজ উদাহরণ শতমূলী ও ডালিয়া নটুলোজ মূল তো যখন মূলের এখানে যে চিত্র দেওয়া আছে নটুলোজ মূলের 3.4 এই যে নটুলোজ মূলের চিত্র দেওয়া আছে তো যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় যেমন আম আদা তারপর মালাকৃতির মূল যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত হয় সংকুচিত হয় যথা করলার মূল এখানে যে তোমার এখানে দেওয়া আছে এই যে মলাকৃতির মূল 3.5 দেওয়া আছে এই যে মলাকৃতির মূল তারপর যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর এখানে যে দেখতেই পাচ্ছ এ মূল উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে আহরণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে এ জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে যেমন স্তব্ধ মূল ট্রেক্স মূল আরোহী মূল ভাসমান মূল ইত্যাদি স্তব্ধ মূল এ ধরনের আস্তনিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয় এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তব্ধের আকার ধারণ করে যেমন বট তারপর ঠেস মূল কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে যেমন কেয়ার ঠেস মূল আরোহী মূল এ মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে যেমন পান মূলের স্বাভাবিক শারীরবৃত্তিক কাজ ছাড়াও বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে এখানে যে পরাশ্রয়ী বায়বীয় মূল এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এদের বায়বীয় মূল বলে যথা রাসনা পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যর জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে এ মূলগুলো চূষক মূল বলে তাহলে যেমন স্বর্ণলতা তাহলে চূষক মূলের একটি উদাহরণ দাও স্বর্ণলতা শ্বাসমূল সমুদ্র উপকূল লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে নিউমাটোফোর কাকে বলে এখান থেকে এখানে দিয়ে দিলে হয়ে যাবে যেমন সুন্দরী গরান ইত্যাদি পার্ট 5 থেকে 7 এখানে রূপান্তরিত কাণ্ড তোমরা জানো কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা ফল ধারণ করে কিন্তু ক্ষেত্রবিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে কাণ্ডের রূপান্তর কাকে বলে তোমরা এখান থেকে এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার 3 প্রকার এটা দাগিয়ে তোমরা মুখস্থ করে দিবে তারপর অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার ও কি 3 প্রকার যথা কি হবে ভূ নিম্নস্থ তারপর অর্ধবায়বীয় তারপর বায়বীয় এখন হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড তো
প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ডকে বহির্নিমস্ত রূপান্তরিত কাণ্ড বলে। তো এখানে তোমরা বহির্নিমস্ত রূপান্তরিত কাণ্ড কাকে বলে এখান থেকে দিবে। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় ও অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ডকে বহির্নিমস্ত রূপান্তরিত কাণ্ড বলে। আর ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কত প্রকার? 4 প্রকারের। কি কি? যথা স্ফীতকাণ্ড, মূল কাণ্ড বা রাইজোম, কন্দ ও তারপর গুড়িকন্দ, কন্দ ও গুড়িকন্দ হবে। তারপর টিউবার বা স্ফীতকন্দ। গোল আলু স্ফীতকন্দের উদাহরণ। তো স্ফীতকন্দের একটি উদাহরণ দাও। এটা হচ্ছে গোল আলু। স্ফীতকন্দের পর্বমধ্য ও শঙ্খপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে। শঙ্খপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চুক বলে। অনুকূল ঋতুতে চুক হতে কাঙ্ক্ষিত মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। এখানে যে টিউবার দেখতে পাচ্ছ। এবার হচ্ছে রাইজোম। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। তো রাইজোম জাতীয় কোনগুলো? আদা, হলুদ, এগুলো হচ্ছে রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাঙ্ক্ষিত মুকুল উৎপন্ন হয়। কন্দ। এখানে যে কন্দ দেখতে পাচ্ছ, তো পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদ কাণ্ড এই প্রকারের। এদের কাণ্ডটি কন্দ খুবই ক্ষুদ্র গোলাকার ও উত্তল। পর্ব ও পর্বত মধ্যগুলোর সংকুচিত। পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর আস্থানিক গঞ্জমূল বের হয়। তারপর কন্দ এর পর তোমরা চলে যাবে গুড়িকন্দ। অলকচু গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড় আকৃতির, প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাঙ্ক্ষিত মুকুলগুলি বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। তারপর হচ্ছে তোমাদের এখানে যে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদ এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এ শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা 4 প্রকারের হতে পারে। অর্ধবায়বীয় কাণ্ড কত প্রকারের হতে পারে? 4 প্রকার। রানার বা দাবক। থানকুনি, দুর্বাঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাঙ্ক্ষিত মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে দাদক বলে। এখানে যে স্থূলন বা বক্র দাবক, এরা এক বিশেষ ধরনের দাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়। এ শাখায় শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে। বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। অফসেট। এবার হচ্ছে অফসেট সম্পর্কে। টুপাপানা, কচুরিপানা। এই টুপাপানা, এই যে অফসেট। আচ্ছা, এখানে টুপাপানা, এই যে পানা বোঝানো হয়েছে। কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়। এদের অফসেট বলে। সাকার বা ঊর্ধ্বদাদক। চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাঙ্ক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। তারপর বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আহরণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা 4 প্রকারের হতে পারে। ফাইলোক্লেড বা পর্ণ কাণ্ড। ফণিমসনা জাতীয় উদ্ভিদই এ ধরনের কাণ্ডের উদাহরণ।
এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে উদ্ভিদ বাহ্যিক, এখানে থর্ন বা শাখা কণ্টক। অনেক সময় কাঙ্ক্ষিত মুকুল তৈরি না করে শক্ত ও সুচালো কাঁটায় রূপান্তরিত হয়। তারপর যেমন বেল, ময়না কাঁটা, কাঁটা মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাঁটার মতো শাখা খণ্ডক দেখা যায়। এখানে যে দেখতে পাচ্ছ চিত্র দেওয়া হয়েছে। স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী, ঝুমকুলতা, হাড় জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। তারপর আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না। আকর্ষিতে কি উৎপন্ন হয় না? পাতা উৎপন্ন হয় না। বুলবিল, কোনো আরোহী উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এরাই বুলবিল, যেমন গাছ, আলু। তারপর রূপান্তরিত পাতা, এখানে তোমরা পার্ট 8, তারপর রূপান্তরিত পাতা। বিশেষ কাজ সমাধান হবে। এখানে সমাধান করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে আমরা জানব। আকর্ষী, সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে। এগুলো আকর্ষী। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায়। যে খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয়, পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরো ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। তারপর পতঙ্গপাদ। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও জাজি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে গাছটি তার দেহ থেকে রস শুষে নেয়। তারপর প্রজনন দেখতে পাচ্ছ। কোনো উদ্ভিদ পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়। তো কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম নেয়, যেমন পাথরকুচি স্বাধীন উদ্ভিদের জন্ম নেয়। কণ্টক পত্র। পাতা কখনো কাঁটায় পরিণত হয়, যথা লেবু। তারপর শঙ্খপত্র কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি। এগুলোই শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাঙ্ক্ষিত মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে যে মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল, এখানে হবে মূল। তো মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। ফণী মশা একটি রূপান্তরিত কাণ্ড। ফণী মশা একটি রূপান্তরিত কাণ্ড। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে জাইলেম। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে জাইলেম। পাতার প্রধান কাজ দেশ করা। পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা। পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা। তারপর এখানে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবার। তো সংক্ষিপ্ত প্রশ্নতে রয়েছে যে 1 নম্বর প্রশ্ন, গোল আলু মূল নয় কেন? গোল আলুতে পর্বমধ্য শল্কপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে, যা সাধারণ কাণ্ডের বৈশিষ্ট্য। গোল আলুর শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চুক বলে। অনুকূল ঋতুতে চুক হতে কাঙ্ক্ষিত মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। উল্লেখিত কারণে গোল আলু মূল নয়, এটি নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ 2 প্রশ্ন, ফণী মশার দেহটি কাণ্ড না পত্র, ব্যাখ্যা করো। ফণী মশার দেহটি পত্র নয়, এটি একটি বায়বীয় কাণ্ড। কারণ ফণী মশার বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা হয়, সবুজ হয়, তখন তাকে ফাইলোক্লেট বলে।
এদের পাতা কুঁড়ি অবস্থায় ঝরে যায় অথবা ছোট ছোট কাঁটায় পরিবর্তিত হয়। এতে বহু পর্ব ও পর্বমধ্য থাকে এবং কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয়, যা কাণ্ডেরই বৈশিষ্ট্য। তারপর তোমরা এখানে 3 নম্বরে দেখতে পেয়ে যাবে প্রশ্ন 3, পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? পাতা বিশেষ কাজ সমাধান এখানে করার জন্য রূপান্তরিত হয়, যেমন আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য। 2 খাদ্য সঞ্চয়ের জন্য। 3 পতঙ্গ ফাঁদ তৈরির জন্য। 4 প্রজননের জন্য। 5 আত্মরক্ষার জন্য কণ্টক পত্র এবং 6 খাদ্য সঞ্চয় ও কাঙ্ক্ষিত মুকুলকে রক্ষার জন্য শল্কপত্র। তারপর প্রশ্ন নাম্বার 4, কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। উত্তর, উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। উদ্ভিদ দেহে কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে। নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো। 1 খাদ্য তৈরি। 2 অঙ্গজ প্রজনন। 3 আত্মরক্ষা। 4 আহরণ। তারপর এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছ যে 5 প্রশ্ন, মূল কি কি কারণে রূপান্তরিত হয়? মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়ে থাকে, যেমন 1 খাদ্য সঞ্চয়ের জন্য। 2 যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য এবং 3 শারীরভিত্তিক কাজ সম্পাদনের জন্য রূপান্তর। তারপর বহু নির্বাচন এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে সঠিক উত্তরটি বৃত্ত ভরাট করো। 1 কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে? এখানে হবে করলা। রাইজোম। 2 রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো, এখানে 1 ও 3 হবে। সুস্পষ্ট পর্ব ও মধ্যপর্ব থাকে। তারপর মাটির নিচে সমান্তরাল থাকে। তারপর হচ্ছে উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে দেখতে পাচ্ছ, এবার এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে, এটা হবে খাদ্য জমা রাখা। 1 খাদ্য জমা রাখা, আর 2 হবে কাঙ্ক্ষিত মুকুলকে রক্ষা করা, মানে যে 1 ও 2। তারপর এখানে যে দেখতে পাচ্ছ 4 উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়? এটা হবে এন ও ও। এখানে যে এন এবং ও থেকে নতুন চারা সৃষ্টি হয়। তো এবার হচ্ছে সৃজনশীল। নিচের চিত্রগুলো লক্ষ্য করো, এখানে চিত্র দেওয়া আছে, এগুলো লক্ষ্য করার কথা বলা হয়েছে। তারপর ক প্রশ্ন, বুলবিল কি? কোনো আরোহী উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, একে বুলবিল বলে। তারপর খ পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? তো এটা হচ্ছে এখানে যে দেখতেই পাচ্ছ, খ পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধান করে। তো পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা থেকে কুচি গজায়। ধীরে ধীরে এসব কুচি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয়। কোনো এক সময় মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। এভাবেই পাথরকুচি থেকে পাতার মাধ্যমে প্রজনন ঘটে। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ, এখানে এক্স, এই যে এক্স চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। তো এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা এখানে কিভাবে করবো আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে যে দেখতেই পাচ্ছ, এখানে যে গ উদ্ভিদের চিত্র এক্স হলো বনি মস্ত পরিবর্তিত কাণ্ড আদার কাণ্ড রাইজোম জাতীয়। মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব মধ্য থাকে। পূর্ব হতে শঙ্খপত্র ও অস্থানিক মূল ও শল্কপত্রের অক্ষে কাঙ্ক্ষিত মুকুল উৎপন্ন হয়। আদার ব্যবহৃত অংশ হলো রাইজোম। তো এবার হচ্ছে রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার করা হয়। আচার, চাটনি প্রভৃতি মুখরোচক সামগ্রীতে আদা ব্যবহৃত হয়। এছাড়া অনেকে পানের সাথেও আদা খেয়ে থাকেন। আদার রস পাকস্থলীর বায়ুনাশক ও হজম কারক হিসেবে কার্যকর। ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। তো এইগুলো বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনার কথা বলা হয়েছে।
তো এবার এখানে যে গহনা বাড়ি দেখতে পাচ্ছ উদ্দীপকের চিত্র ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করা হলো। তো এক চিত্র ওয়াই হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কানুড্রব যা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিম্বাকার হয়। অপরদিকে চিত্র জেড হলো রূপান্তরিত অস্থানিক মূল যা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। তারপর হচ্ছে 2, চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না, অপরদিকে চিত্র জেড থেকে কন্দাল মূল উৎপন্ন হয়। 3, চিত্র ওয়াই এর কানুটের শাখা রূপান্তরিত হয়, চিত্র জেড এর অস্থানিক মূল রূপান্তরিত হয়। এবার হচ্ছে প্রশ্ন 2, নিচের চিত্রগুলো লক্ষ্য করো, এম আছে, আর আছে, এন আছে। অফসেট কি এখানে প্রশ্ন বলা হয়েছে। তো অফসেট কি এখানে তোমরা দিতে পারো যে কোনো জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খর্বাকৃতি দেখায়, এগুলোই অফসেট। তারপর এখানে যে দেখতে পাচ্ছ কলসি উদ্ভিদের পতঙ্গ ফাঁদ বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো এখানে যে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও জাচি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়, পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এ কারণেই কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। তারপর প্রশ্নটিতে বলা হয়েছে যে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এখানে প্রথম চিত্রে যে এম চিহ্নিত অংশটির প্রয়োজন ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তো এখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে দিবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ এর প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা শ্বাসমূলকে বোঝানো হয়েছে, নিচে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সব সময় লবণাক্ত ও কর্দমাক্ত থাকে, এ কারণে এ মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলস্বরূপ মূলের শ্বসন বিঘ্নিত হয়। তাই এ অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখামূল মাটি ভেদ করে খাড়াভাবে উপরে উঠে আসে। এসব মূলের অগ্রভাগে অসংখ্য শুকনো ছিদ্র থাকে, যেগুলোকে শ্বাস ছিদ্র বলে। পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময়ে ঘটিয়ে মূলের শ্বসনে সাহায্য করাই এর প্রধান কাজ। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ এ ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। এ মূলের বৈশিষ্ট্যগুলো তারপর অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন ও কিছুটা বৈচিত্র্যময়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় প্রথম 1 নং চিত্রে যে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপর রয়েছে তোমাদের এখানে যে দেখতেই পাচ্ছ আর, এখানে আর আছে, তারপর এন, এখানে যে তোমরা এন দেখতে পাচ্ছ। তো আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক আলোচনা করার কথা বলা হয়েছে, তোমরা কিভাবে আলোচনা করবে। এখানে যে দেখতেই পাচ্ছ উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী ও পরাশ্রয়ী উদ্ভিদ, নিচে উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করা হলো। চিত্র আর একটি পরজীবী উদ্ভিদ, এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যর জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে। এ মূলগুলোকে শোষক মূল বলে। এ মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শোষণ করে বেঁচে থাকে। যেমন স্বর্ণলতা। পক্ষান্তরে চিত্র এন একটি পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে পরাশ্রয়ী উদ্ভিদে 2 ধরনের অস্থানিক মূল দেখা যায়। এক ধরনের মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে, অপর প্রকার মূলগুলো উদ্ভিদ দেহ থেকে উৎপন্ন হয়ে বাতাসে ঝুলে থাকে। এসব পরাশ্রয়ী বায়বীয় মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানির চাহিদা মেটায় এবং ক্লোরোফিল থাকলে সালোকসংশ্লেষণে সাহায্য করে, যেমন রাসনা।